2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সোমবারও সড়কে নামেন চালকরা। রাজধানীর বাড্ডা, নতুন বাজার, রামপুরা, খিলগাঁও, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। তবে কোনো জায়গায় 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পুলিশ অটোরিকশা চালকদের সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। এতে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল। সংঘর্ষ ও নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। আন্দোলনকারীদের দাবি, ব্যাটারি চালিত অটোরিকশা চালাতে না পারলে পরিবার পরিজন নিয়ে মহা সংকটে পড়বেন তারা। আমরা গাড়ি বের করতে পারি না স্যার, ভিতর থেকে গাড়ি ধরে লয়ে যায় 15-20 হাজার টাকা দেন। আমাদেরও তো বউ বাচ্চা আছে, আমরা কি করে খাবো? কিস্তির টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে একটা রিক্সা কিনছি, এই রিক্সা আমাদেরকে ধরে নিয়ে চলে গেছে এরা ট্রাকে নিয়ে, এই রিক্সা আমাদেরকে দিচ্ছে না। আমরা এখন খাবো কি? আমরা শুধু এখন চাই, আমরা 2টা ভাত চাই, আমরা 2টা ডাল চাই। 4 দিন ধরে আমি রিক্সা চালাতে পারি না, 4 দিন ধরে আমি কিস্তি দিতে পারি না, তাও খাইতে পারি না, পেটে ভাত নাই, আমরা কি করে চলবো? সরকারের সিগনেচার ছাড়া তার ইনভার্টার হয় না। ইনভার্টার হয়েছে এগুলো বাংলাদেশে চলতে আছে, এগুলো বদ্ধ করে দিবে, তারা সময় নিয়ে করো। তারা হঠাৎ করে যদি এগুলো বদ্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? স্বল্প আয়ের এ মানুষদের দাবি বিবেচনায় নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান অবস্থা চিন্তা করে ঢাকা সিটিতে অটোরিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। সরকার প্রধানের এই ঘোষণার পর সড়ক অবরোধ থেকে দ্রুত সরে আসেন আন্দোলনকারীরা। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চললেও বন্ধ থাকবে মহাসড়কগুলোয়। ওয়াশিং মেশিন যে এর ভিতর দিয়ে ঢুকলে লুটেরা, গরু লুটকারী, টাকা পাচারকারী, মহা দুর্নীতিবাজরা সাফ সূত্র হয়ে যান। শীর্ষ ব্যবসায়ী কোনো অনুমতি না নিয়ে বিদেশে অর্থ সরিয়ে বিনিয়োগ করতে পারে। নিয়ম নীতি না মেনে ক্ষমতা ঘনিষ্ঠের কাছে হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে, ঘনিষ্ঠদের কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ফলে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা। ঋণ খেলাপির পরিমাণ এতটাই বেড়েছে যে দেশের আর্থিক খাত এখন শূন্যের মধ্যে চলছে। যে কোনো সময় এক ভয়ঙ্কর ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে। আর তাই মিথ্যা আর বিভ্রান্তি আওয়ামী নেতাদের সারাক্ষণের নিত্য সঙ্গী। মানুষের মনোযোগকে ধূসর ও বিভ্রান্ত করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে অবিরাম বক্তব্য বিবৃতি দিচ্ছে ওবায়দুল কাদের সাহেবরা। অথচ বিরোধী নেতার প্রতি রীতি ও স্বাধীনতা উপেক্ষা করে ক্রমাগত বিষোদ্গার করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দামি প্রধানমন্ত্রী আর দামি মন্ত্রীরা। বিরোধী দলের কথা বলা, স্বাধীন মত প্রকাশ করা যেন আওয়ামী লীগের নীতি বিরুদ্ধ। সাংবাদিক বন্ধুরা, সারা দেশকে অনতিক্রম্য কাঁটাতারের বেড়ায় ঘিরে রাখার পরেও জুলুমের পরিধি আরো বিস্তৃত করা হচ্ছে প্রতিদিন। ইঞ্জিনিয়ার ইসরাত হোসেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী ছিলেন। অপেক্ষাকৃত এই তরুণ নেতার জনপ্রিয়তায় দামি সরকার মনে করছে ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকার নিদারুণ ব্যাঘাত ঘটবে। ইসরাত হোসেন, যার বাবা এদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন প্রখ্যাত রাজনীতিবিদ, যিনি বিভিন্ন পর্যায়ে মন্ত্রিত্ব করেছেন এবং ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার পুত্র ইসরাত হোসেন সেটা এই তরুণ বয়স থেকে অত্যন্ত জনপ্রিয়। জনগণের সাথে তার ঘনিষ্ঠতা এবং তার এলাকার মানুষ, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ এবং সারা মহানগরী সাধারণ মানুষের সাথে এক অভূতপূর্ব মিথস্ক্রিয়া তার সবসময় হয়ে থাকে। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। ইসরাকের সাহসী নেতৃত্বে আওয়ামী শাসক গোষ্ঠী অস্বস্তি বোধ করছে। দামি সরকার বিরোধী দলের নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা চিরস্থায়ী করতে চাচ্ছে কারাগারকে।
তাই প্রকৌশলী ইশরাক হোসেনকে গতকাল পল্টন থানার একটি মিথ্যা মামলায় জামিন না দিয়ে সরকারের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় পেশি শক্তির জোরে চলছে বিরোধী দল দমনের কর্মসূচি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন রাইসির মৃত্যুতে একজন ভালো বন্ধু হারিয়েছে। সারা বিশ্বের লাখো মুসলিমকে কাঁদিয়ে চলে গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। হেলিকপ্টার দুর্ঘটনার পর সবাই আশা করেছিলেন হয়তো অলৌকিকভাবে বেঁচে ফিরবেন প্রেসিডেন্ট রাইসি। সকলকে নিরাশ করে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন তিনি। আর পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে ইরানের বিমানবন্দরের বেশিরভাগই কেনা 1979 সালের ইসলামী বিপ্লবের আগে। ওই বিপ্লবের পর পশ্চিমারা নিষেধাজ্ঞা দেওয়ায় যার আধুনিকায়ন হয়নি তেমন। ঢাকা মাওয়া হাইওয়ে পদ্মা সেতুর কারণে যেটা আরো ব্যস্ত। রাজধানী থেকে দক্ষিণ পশ্চিমে যেতে এই সড়কেই গড়ে উঠছে নতুন একটি রেল স্টেশন, যার অবস্থান মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলায়। স্টেশনের পাশেই নিমতলা বাজার, যেটা এখন আরো জমজমাট। দোকানপাট, মার্কেট থেকে শুরু করে আছে বিভিন্ন ব্যাংকের শাখা। গড়ে উঠেছে সেখানে হাসপাতালও। পরিবর্তন হয়েছে উন্নয়নের এই সাথে সাথে কিন্তু জায়গার মূল্য মানুষের বৃদ্ধি হয়েছে। রেল স্টেশনটির পাশেই গড়ে উঠছে পরিকল্পিত শহরও। চোখে পড়বে মডার্ন গ্রিন সিটির মতো দৃষ্টিনন্দন আবাসন প্রকল্প সহ 8-10টি আবাসন উদ্যোগ, যেখানে আগ্রহ বাড়ছে মানুষের। তার মানে কত বড় হাত লম্বা এটা করতে পারে, অবশ্যই হাত লম্বা থেকে করছে। নিপুণ আক্তারকে হারিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে ফল ঘোষণার নিপুণের দেয়া ফুলের মালা যে ডিপজলের গলার কাটা হয়ে দাঁড়াবে হয়তো কেউ ধারণাই করতে পারেনি। সেদিন নিপুণের হাসির আড়ালে যে প্রতিশোধের আগুন জ্বলছিল তার আঁচ পাওয়া গেল 25 দিন পর। এতদিনে হয়তো ডিপজলের চেয়ার সরাতেই আইনি সব দরজা ঘুরে ঘুরে প্রস্তুতি নিয়েছেন নিপুণ আক্তার। শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোট কেনা, প্রভাব বিস্তারের পুরনো অভিযোগে গত 15 মে ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা ঠুকে দেন নিপুণ আক্তার। শোচনীয় পরাজয় হওয়া এই ভোটের ফলাফল বাতিল চাওয়ার পাশাপাশি নির্দেশনা চাওয়া হয় নতুন করে নির্বাচনের। সব শুনে নবনির্বাচিত সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয়েছে ডিপজলের বিরুদ্ধে আনা আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনের অনিয়ম তদন্তের। নিপুণের আইনজীবী বলছেন এই আদেশের ফলে শুধুমাত্র ডিপজল দায়িত্ব পালন করতে পারবেন না, অন্যদের ক্ষেত্রে কোনো বাধা নেই। সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইটা পদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল, কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি রেসপন্স নাম্বার 10 মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে, এবং আদালত শুধুমাত্র একটা পদের উপরে স্থগিতাদেশ দিয়ে পর বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের গলায় মালা পরিয়ে বরণও করে নিয়েছিলেন ভোটে পরাজিত নিপুণ। তবে মাস গড়াতেই নির্বাচনে অনিয়মের অভিযোগে আদালতে রিট করেন এই নায়িকা। নিপুণের রিটের প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ফলে আপাতত ডিপজল এই পদে দায়িত্ব পালন করতে পারবেন না। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন মনোয়ার হোসেন ডিপজল। সমকালকে তিনি বলেন, কোর্ট থেকে চেম্বার জজে যাওয়া হবে, দেখা যাক কি হয়। আমার বলার কিছু নাই, কোর্ট যেটা রায় দিচ্ছে দেখি কি হয়। কোর্ট রায় দিতেই পারে, এটার পিছনে বড় শক্তি আছে না? শক্তি তো অবশ্যই আছে না, যে কাজ তার মানে কত বড় হাত লম্বা এটা করতে পারে, অবশ্যই হাত লম্বা থেকে করছে, অবশ্যই বেআইনি এটা আইনের। আর কোর্ট যেহেতু রায় দিচ্ছে, কোর্টের রায় কার মানি, অবশ্যই মানি। কোর্ট যেহেতু একটা রায় ফেসলা করতে দেখি আসলে এইরকম নোংরা আমি কোন। নিপুণের এমন আচরণ নিয়ে সিনিয়র শিল্পীদের সঙ্গে কথা বলেছেন ডিপজল। তারাও এই বিষয়টি নিয়ে বিরক্ত বলে জানান তিনি। ডিপজলের ভাষ্য, সোহেল রানা সহ বেশ কয়েকজন সিনিয়র শিল্পীর সঙ্গে তার কথা হয়েছে, তারাও বিষয়টি নিয়ে বিরক্ত। এই 2 বছরে যে খারাপ কিছু হতে যাচ্ছে হয়তো আন্দাজ করেছিলেন মনোয়ার হোসেন ডিপজল, তাই তো আদালতে পাঠিয়ে
পাঠিয়েছিলেন আইনজীবীকে, কিন্তু আদালত তার কোনো বক্তব্য না শুনে তাকে বসিয়ে দিয়েছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করতে পারবেন ডিপজল। চেম্বার আদালত থেকে স্থগিতাদেশ না পেলে তার চেয়ারে বসা না বসার বিষয়টি দীর্ঘমেয়াদে ঝুলে যাবে। যা দেখার দেখছো অনেক, কেস খেলবা আসো। বুঝলেন, সেই টাকা যায় তার ছেলে রাশিদুল হক চিস্তির ব্যাংক হিসেবে। ঋণ মঞ্জুর হওয়ার আগের দিন শাহজালাল ইসলামিক ব্যাংকের উত্তরা মহিলা শাখায় অপর এক ব্যক্তির নামে ব্যাংক হিসাব খোলেন। সেই ব্যাংক হিসাবে যন্ত্রপাতি কেনার বিল বাবদ ঋণের সব টাকা হস্তান্তর করেন। প্রকৃতপক্ষে সেই ব্যাংক হিসাবের মালিকও ছিলেন শাহেদ। হাসপাতালে যন্ত্রপাতি কেনার কথা বলে টাকা নিলেও বাস্তবে কোনো যন্ত্রপাতি ক্রয় না করে টাকা আত্মসাৎ করেন তিনি। পদ্মা ব্যাংকে ভুয়া তথ্য দিয়ে ব্যাংক কর্মকর্তার যোগসাজশে হাতিয়ে নেয় 2 কোটি টাকা। সুদসহ সেই টাকার পরিমাণ দাঁড়ায় 3,50,58,757 টাকা। অভিযোগপত্রে অপর 2 আসামি হচ্ছেন মাহবুব চিস্তির ছেলে রাশিদুল হক চিস্তি ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল। করোনার সময় শাহেদের মালিকানাধীন প্রতিষ্ঠান রিজেন্ট হাসপাতালে মানুষকে স্বাস্থ্যসেবার নামে প্রতারণার অভিযোগ ওঠে। করোনার জাল সনদ বিক্রয় করে মানুষের সাথে প্রতারণার অভিযোগে 2020 সালের জুলাইয়ে গ্রেফতার হন শাহেদ। যারা এখানে বহিরাগত মানুষ যারা আছে, বিশ্ববিদ্যালয় তো শিক্ষার্থীদের, তো সেখানে আমরা গণনম সংকটটা দূর করছি না। আমরা আমাদের শিক্ষার্থীদের মেধা পচে যাচ্ছে, গলে যাচ্ছে গণনমের মধ্যে। এখানে যে স্তম্ভগুলো তৈরি করা হয়েছে, যে শতবর্ষী যে মনুমেন্ট গুলোর যে এখানে যে স্তম্ভ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অলমোস্ট এই যে কটা স্তম্ভ আছে সেগুলোতে খুব সম্ভবত এরকম প্লাইউড দিয়ে তারা এই কাজটা করছে। প্লাইউড বেশি দিন টেকার কথা না, কিন্তু ওরা যেভাবে হচ্ছে এই ব্যাপারটা তৈরি করেছে, আমার দেখে মনে হচ্ছে যে এটা বৃষ্টিতে বেশি দিন টিকবে না। এবং অলমোস্ট এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আশেপাশে কোনো ক্যামেরা নাই বা সার্ভেলেন্সের কোনো সিস্টেম নেই। পক্ষে বানানটা যে খিওটা ইতিমধ্যে কিন্তু উঠে ফেলছে। আমি তো অবাক হচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের জন্য যে টাকাটা, জনগণের টাকা শিক্ষার্থীদের জন্য ইনভেস্ট করা হয়েছে, সেই টাকাটা সঠিক জায়গায় ব্যবহার না করে আমরা কি মানে পানিতে ভিজে আমাদের টাকাটা নষ্ট করে দিচ্ছি না? যেখানে আমাদের এত সংকট, আমাদের আবাসনের সংকট, আমাদের খাদ্যের সংকট, আমাদের ট্রান্সপোর্টেশনের সংকট, আমাদের লাইব্রেরিতে আমাদের পড়াশোনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, কিন্তু পড়াশোনা করার জন্য যদি আমার এনাফ স্পেস না থাকে, তাহলে আমি এখানে মানে আমার এইগুলো করে আমার লাভটা হচ্ছে কি? প্ল্যান ভালো, তবে প্ল্যান ভালো সেটা দেখতে আমাদের কাছে একটু দৃষ্টিকটু লাগছে। মনে হচ্ছে আমার টাকাটা জলে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে বা জলে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে 21 কোটি টাকার যে শতবর্ষী মনুমেন্ট করা হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পিছনে যে ওই যে আমার যে স্থাপনাটা তৈরি করা হয়েছে, সেই স্থাপনাটা মানে বলা হচ্ছে যে এটা ক্লাইমেট চেঞ্জকে ইন্ডিকেট করে এমন একটা স্থাপনা তৈরি করা হয়েছে। আমি গাছ লাগানোর কথা বলবো বা জলবায়ু পরিবর্তনের কথা বলবো, সেখানে উল্টো আমি স্থাপনা তৈরি করার জন্য মানুষকে গাছ কেটে গাছ উজাড় করে দিয়ে সবুজায়ন করার বদলে আমরা সবুজায়নকে ধ্বংস করে দিয়ে আমরা স্থাপনা তৈরি করছি। প্রথম কথা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের যে গবেষণার যে মান, আমাদের তো খুবই খারাপ অবস্থা। এটা জানেন যে একটা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পড়াশোনা, গবেষণা, সেই গবেষণার জায়গা থেকে তো আমরা অনেকটা পিছিয়ে আছি। তো সেই জায়গায় যদি আমাদের টাকাটা ইনভেস্ট করা হতো, মানে বিনিয়োগটা যদি সঠিকভাবে করা হতো, আমার মনে হয় যে বেশ ভালো হতো। এছাড়াও আমাদের যে দেখা যায় যে শিক্ষার্থীদের জন্য যে লাইব্রেরি সংকট, এটা তো দীর্ঘদিন যাবত আমাদের এই সংকটটা নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী সাফার করছে এবং তারা কথা বলছে, কিন্তু সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ওইভাবে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা হয়নি। ১৫ ঘন্টারও বেশি সময়ের অভিযান শেষে মিলল মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মরদেহ। তাদের মৃত্যুর খবর আগেই নিশ্চিত করেছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সোমবার এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আব্দুল্লাহিয়ান সহ হেলিকপ্টারের মোট 9 আরোহীর মরদেহ উদ্ধারের কথা জানায় দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। মরদেহগুলোর দাফন সম্পন্ন হবে পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজে। প্রেসিডেন্টের মৃত্যুতে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান। এদিকে ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক স্তব্ধ গোটা বিশ্ব। শোকের ছায়া নেমে এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।
শোক জানিয়েছে ইরাক, কাতার ও সৌদি আরব। হেলিকপ্টার দুর্ঘটনায় উদ্বেগ জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, ইরানের সরকার ও জনগণের পাশে আছে তার দেশ। সমবেদনা জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাইসি ছিলেন রাশিয়ার প্রকৃত ও আস্থাশীল বন্ধু। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং বলেছেন, রাইসির মৃত্যুতে একজন ভালো বন্ধু হারিয়েছে তার দেশ। ইব্রাহিম রাইসি। হেলিকপ্টার দুর্ঘটনার পর সবাই আশা করেছিলেন হয়তো অলৌকিকভাবে বেঁচে ফিরবেন। সারা বিশ্বের লাখো মুসলিমকে কাঁদিয়ে চলে গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। হেলিকপ্টার দুর্ঘটনার পর সবাই আশা করেছিলেন হয়তো অলৌকিকভাবে বেঁচে ফিরবেন প্রেসিডেন্ট রাইসি, কিন্তু সকলকে নিরাশ করে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন তিনি। রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি। সারা বিশ্বের লাখো মুসলিমকে কাঁদিয়ে চলে গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। হেলিকপ্টার দুর্ঘটনার পর সবাই আশা করেছিলেন হয়তো অলৌকিকভাবে বেঁচে ফিরবেন প্রেসিডেন্ট রাইসি, কিন্তু সকলকে নিরাশ করে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন তিনি। রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি। তবে প্রেসিডেন্ট রাইসি মারা গেলেও দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে একটি ভিডিওতে কথা বলতে দেখা যায় তাকে, যা রাইসির সবশেষ ভিডিও বার্তা। মূলত আজারবাইজানের সীমান্তে একটি বাঁধ প্রকল্পের উদ্বোধন করছিলেন তিনি। উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। তবে কে জানতো সেই কথাই যে হবে তার শেষ কথা। ভিডিওতে বাঁধ সম্পর্কে কথা বলেন রাইসি। এই বাঁধ পণ্য, যাত্রী এবং পর্যটকদের জন্য খুব নিরাপদ পরিবহন সরবরাহ করতে পারে। আমি মনে করি কাজটি গুরুত্ব সহকারে করা হচ্ছে, সেটা তার প্রাথমিক কাজ দেখে বোঝা যাচ্ছে। 3 বছরের মধ্যে এটির কাজ শেষ হবে যাতে মানুষ এটি ব্যবহার করতে পারে। রাইসির জন্ম 1960 সালে ইরানের অন্যতম বড় শহর মাশহাদে। তার বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। মাত্র 15 বছর বয়সে পবিত্র কুম শহরে এক মাদ্রাসায় যোগ দেন তিনি। শিক্ষার্থী থাকা অবস্থাতেই পশ্চিমা সমর্থিত শাহ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন রাইসি। 1979 সালে ইসলামী বিপ্লবের পর রাইসি যোগ দেন দেশটির বিচার বিভাগে। বেশ কয়েকটি শহরে কৌশলীর দায়িত্বও পালন করেন তিনি। মাত্র 25 বছর বয়সে তেহরানের ডেপুটি কৌশলী নিযুক্ত হন তিনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে দায়িত্ব। কখনো রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থার প্রধান হয়েছেন, আবার কখনো বিচার বিভাগের প্রথম উপপ্রধান পদে নিযুক্ত হয়েছেন। এরপর সবাইকে বিস্মিত করে 2017 সালে নির্বাচনের মাঠে দেখা যায় তাকে। তবে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেও সেই নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান হাসান রুহানি। কিন্তু ওই পরাজয় রাইসির ভাবমূর্তি নষ্ট করতে পারেনি। 2019 সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে দেশটির বিচার বিভাগের প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। সবশেষ 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন তিনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কট্টরপন্থী ধর্মীয় এই নেতা ধীরে ধীরে হয়ে ওঠেন বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতা। উল্লেখ্য, গত 18 মে একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। বাঁধ উদ্বোধনের পরদিন আজারবাইজান থেকে তাবরিজ শহরে ফেরার পথে দেশটির পূর্ব প্রদেশের জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টার। এরপর থেকেই চলে উদ্ধার কাজ, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছিল উদ্ধার কাজ। দীর্ঘ 18 ঘন্টার উদ্ধার কাজ শেষে নিশ্চিত হওয়া যায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন তিনি। Subscribe with share and like. Press the bell icon. Thank you.